ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। আমরা হবসের আলোচনায় দেখেছি যে হবস চেয়েছিলেন এক সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবর্তন করতে। কেন হবস চেয়েছিলেন? সেই সময়ে সমাজে যে নৈরাজ্য, যে বিশৃঙ্খলা, তাকে দূর করতে এবং তা দূর করার একমাত্র উপায় তিনি ভেবেছিলেন যে সমাজে একটা চরম সার্বভৌম ক্ষমতা সম্পন্ন কর্তৃত্বের প্রয়োজন। এবং এই সার্বভৌম কর্তৃত্ব বা সার্বভৌম ক্ষমতা সম্পন্ন যে কর্তৃত্ব, সেটা নেই বলেই ইংল্যান্ডের এই পরিস্থিতি। সুতরাং তিনি চাইলেন প্রকৃতি রাজ্যে বিশ্লেষণ করে তার মতকে প্রতিষ্ঠা করলেন এবং প্রতিষ্ঠা করে তিনি এটাই বোঝাতে চাইলেন যে এক চরম সার্বভৌম ক্ষমতা সম্পন্ন অর্থাৎ লেভিয়াথান সম এক কর্তৃপক্ষের প্রয়োজন যে এই পুরো সমাজে বিশৃঙ্খলপূর্ণ, এই নৈরাজ্যপূর্ণ একটা সমাজ, সেই সমাজে একটা শৃঙ্খলাকে প্রতিষ্ঠিত করবে। পরিষ্কার যে হবসের তত্ত্বে বা হবসের দর্শনে আমরা পাই যে সেখানে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই। রাষ্ট্র যেটুকু স্বাধীনতা দেবে, অর্থাৎ চরম সার্বভৌম কর্তৃত্ব যেটুকু স্বাধীনতা দেবে সেইটুকুই ব্যক্তির স্বাধীনতা, এর বাইরে কোনো ব্যক্তির স্বাধীনতা নেই। কিন্তু ব্যক্তির স্বাধীনতাকে এইভাবে সম্পূর্ণভাবে যদি হরণ করে না হয়, তাহলে অবশ্যই ব্যক্তি এটা মেনে নেবে না। কেন? ব্যক্তিত্বের বিকাশের জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। সুতরাং পরবর্তী ক্ষেত্রে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়েও ছিল এবং এই যে ব্যক্তির স্বাধীনতা একেবারে হরণ করে না হলো, এর থেকে মুক্ত করতে চাইলেন লক, ব্যক্তির স্বাধীনতাকে ফিরিয়ে দিতে তিনি উদ্যত হলেন এবং তখন তিনি লিখলেন টু ট্রিটিজেস অন গভর্নমেন্ট। অর্থাৎ এই যে টু ট্রিটিজেস, এই টু ট্রিটির কী হয়েছিল? দুটো চুক্তি। এই দুটো চুক্তির মাধ্যমে তিনি দেখালেন যে রাষ্ট্রীয় কর্তৃত্ব কখনোই চরম নয়। অর্থাৎ রাষ্ট্রের যে ক্ষমতা বা সার্বভৌমের যে ক্ষমতা, সেই ক্ষমতা কি, সেই ক্ষমতার মূল ভিত্তিটা হচ্ছে কিন্তু জনগণের সম্মতির ভিত্তিতেই এই কর্তৃত্ব বা এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে, এই সার্বভৌম কর্তৃত্বের উদ্ভব। সুতরাং ব্যক্তি যদি মনে করে যে তার স্বাধীনতা হরণ করা হচ্ছে, তার যে ডিমান্ড অর্থাৎ তার জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি রক্ষার্থে যে চুক্তির মাধ্যমে সার্বভৌম কর্তৃত্বের হাতে ক্ষমতা অর্পণ করেছিল, সেটা যদি পূরণ না হচ্ছে, তাহলে কিন্তু তিনি সেই সার্বভৌম কর্তৃত্বকে মেনে নেবেন না। সুতরাং লক এর মধ্যে কি, হবস যেটা ব্যক্তি স্বাধীনতাকে একেবারে হরণ করে নিয়েছিলেন, লক চাইলেন সেই ব্যক্তি স্বাধীনতাকে ব্যক্তির কাছে ফিরিয়ে দিতে। সুতরাং তিনি এইভাবে উদারনীতিবাদের প্রতিষ্ঠা করলেন। রুশো লক্ষ্য করলেন যে ব্যক্তির যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যেমন একেবারে সার্বভৌম নিয়ন্ত্রণ করুক, এটাও যেমন উচিত নয়, সেই রকম কি না, সেই রকম হচ্ছে ব্যক্তির অবাধ স্বাধীনতাও কিন্তু কখনোই সমাজের পক্ষে ভালো হতে পারে না, সেটা কিন্তু উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়। সুতরাং তিনি চাইলেন এই যে সর্বনিয়ন্ত্রণবাদ হবসের, টোটালিটারিয়ান স্টেট, এবং লকের যে এই লিবারেলিজম, উদারনীতিবাদ, অর্থাৎ রাষ্ট্র নিয়ন্ত্রণহীনতা, রাষ্ট্র কোনো রকম নিয়ন্ত্রণ করবে না, এর মধ্যে একটা সমন্বয় সাধন করতে চাইলেন। এবং তিনি মনে করলেন যে এই দুটোর মধ্যে যদি সমন্বয় সাধন না করা যায়, তাহলে কিন্তু সেই সমাজে প্রকৃতপক্ষে গণতন্ত্র বিরাজ করবে না। অর্থাৎ একটা সমাজকে যদি প্রকৃতপক্ষে গণতান্ত্রিক সমাজ হতে চায়, তাহলে এই দুটোর কিন্তু সমন্বয় একান্তই প্রয়োজন। সুতরাং এই জন্যে আমরা রুশোকে বলে থাকি যে তিনি হচ্ছেন কনসিলিটারি অফ টোটালিটারিয়ানিজম এবং লিবারেলিজম। অর্থাৎ এই দুটোর, হবসের যে টোটালিটারিয়ান চিন্তাভাবনা এবং লকের যে উদারবাদী চিন্তাভাবনা, এই দুটোর মধ্যেই একটা সমন্বয় সাধনের চেষ্টা করলেন। ফল হলো কি না, তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থখানি, যা 1762 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি শুরুই করছেন এইভাবে, ম্যান ইজ বর্ন ফ্রি
বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। অর্থাৎ মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তারপরে কি না প্রতিটা ক্ষেত্রে তাকে কিছু নিয়ন্ত্রণকে মেনে নিতে হয়, অর্থাৎ নিয়ন্ত্রণাধীনে থাকে। এবং এটাই কিন্তু রুশো মনে করলেন যে শেষ কথা সমাজের। ব্যক্তির প্রকৃত স্বাধীনতা যদি ভোগ করতে চায় তাহলে কিন্তু সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণেরও প্রয়োজন আছে। এবং এইভাবে তিনি তো যে ক্ষমতা, সার্বভৌম ক্ষমতার কর্তৃত্বর যে উৎস, যেটা লক বলেছিলেন, রুশো বললেন যে এই প্রকৃত জনগণের যে ক্ষমতা, এই ক্ষমতার উৎস অবশ্যই হবে জনগণ, কিন্তু জনগণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও কিন্তু রাষ্ট্রের থাকবে। এবং এইভাবেই তিনি তার তত্ত্ব রচনা করলেন, তার দর্শনকে উপস্থাপন করলেন এইভাবে। এবং যেটা বললাম আগে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, অর্থাৎ এই কথাটার মধ্যে পরিষ্কার তিনি ব্যক্তি স্বাধীনতাকে মেনে নিচ্ছেন। ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের জন্য ব্যক্তির যে স্বাধীনতা সেটা অবশ্যই প্রয়োজন এবং সমাজে সেটা ছিল। এবং এই ব্যক্তি স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ভোগ করতে যদি কেউ চান, অর্থাৎ এটাকে যদি ফলপ্রসূ করা যায়, অর্থাৎ প্রত্যেক মানুষ যদি ঠিকঠাক স্বাধীনতা ভোগ করার একটা পরিবেশ যদি তৈরি হয়, তাহলে কি দেখব না অবশ্যই তাকে কিছু নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কিন্তু মেনে নিতে হবে, অর্থাৎ রাষ্ট্র নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত বলে তিনি মনে করলেন। এবং এইভাবে তিনি কি না অ্যাকচুয়ালি জনগণের যে সার্বভৌমিকতা, সেই সার্বভৌমিকতাকে তিনি কিন্তু প্রতিষ্ঠা করলেন। আমরা জানি যে ফরাসি বিপ্লবে রুশো এক তাত্ত্বিক নেতা ছিলেন এবং ফরাসি বিপ্লবের যে ক্ষেত্র প্রস্তুত, সেই ক্ষেত্র প্রস্তুতে রুশোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এবং এমিলি গ্রন্থখানি কিন্তু এই ক্ষেত্র প্রস্তুতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো ফরাসি বিপ্লবের মূল বাণী কী ছিল? সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। অর্থাৎ গণতন্ত্রের তিনটে যে মহান আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, অর্থাৎ গণতন্ত্রের যে এই তিনটে প্রধান দাবি, এই দাবিকে সামনে রেখে ফরাসি বিপ্লব হয়েছিল। এবং তাহলে রুশো কী চাইছেন না জনগণের সার্বভৌমিকতাকে, অর্থাৎ পিপুল সভারেন্টি যাকে আমরা বলি, সেই জনগণের সার্বভৌমিকতাকে প্রতিষ্ঠিত করতে। সুতরাং গণতন্ত্র এই ধারণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রুশোর দর্শনের মধ্যে। রুশো কিন্তু তার এই দর্শন উপস্থাপন করতে গিয়ে কিন্তু তিনিও প্রকৃতির রাজ্যের আশ্রয় নিয়েছেন এবং তিনি প্রকৃতির রাজ্যকে বিশ্লেষণ করছেন যে প্রকৃতির রাজ্যের প্রথমে কিন্তু লক যেমন বর্ণনা করেছিলেন প্রকৃতির রাজ্যের, ঠিক সেই রকমই ছিল। অর্থাৎ মানুষের মধ্যে সাম্য ছিল, প্রাকৃতিক আইন ছিল, মানুষ ভালোভাবে সুখে শান্তিতেই বাস করছিল, মানুষের মধ্যে কলহ, বিবাদ এসব কিন্তু ছিল না। অর্থাৎ সবসময় একটা যুদ্ধংদেহী পরিস্থিতি সেরকম কিন্তু ছিল না। তো পরবর্তী ক্ষেত্রে কি দেখা গেল, রুশো বলছেন প্রধানত তিনটি কারণে এই পরিস্থিতির কিন্তু পরিবর্তন হলো। এই তিনটি কারণ কি কি না, প্রথম তিনি বলছেন যে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো, দ্বিতীয়ত কি না জনসংখ্যার বৃদ্ধি হলো, আর তৃতীয়ত কি মানুষের জ্ঞান বা প্রজ্ঞার বিকাশ হলো। এই তিনটের পরিপ্রেক্ষিতে লককল্পিত যে প্রকৃতির রাজ্য, অর্থাৎ যেখানে মানুষের মধ্যে মানুষের কোনো বিরোধ নেই, কলহ নেই, বিবাদ নেই, সেই রাজ্য কিন্তু আর থাকলো না, সেরকম পরিস্থিতি কিন্তু আর থাকলো না। তাহলে কি হলো না, সেই রকম পরিস্থিতি না থাকার ফলে হবস কল্পিত প্রকৃতির রাজ্যে পরিণত হলো সেই প্রকৃতির রাজ্য। অর্থাৎ মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, বিরোধ শুরু হলো, পারস্পরিক যুদ্ধ কলহে লিপ্ত হয়ে পড়ল। সুতরাং এর থেকে পরিত্রাণের বা এর থেকে মুক্তির উপায় খুঁজতে লাগলেন মানুষ, প্রকৃতির রাজ্যের মানুষ। এবং মুক্তির উপায় হিসাবে কি হলো না, তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করলেন। এই চুক্তি করার পর কি হলো না, তাদের যে ক্ষমতা, তাদেরকে শাসন করার ক্ষমতা কিন্তু তুলে দিল একটা কর্তৃপক্ষের হাতে বা কর্তৃত্বের হাতে, যেটাকে আমরা বলি সার্বভৌম কর্তৃত্ব, অর্থাৎ একটা সভারেন বডির হাতে, সভারেন অথরিটির হাতে। এই সভারেন বডিটাই হচ্ছে কি, বা এই সভারেন অথরিটিটা রুশো বলছেন
জেনারেল উইল, সাধারণ ইচ্ছা। অর্থাৎ এই সাধারণ ইচ্ছার হাতেই মানুষ কিন্তু তাদের কি না তাদেরকে শাসন করার ক্ষমতা কিন্তু তুলে দিয়েছিল। অর্থাৎ তাদের সকল ক্ষমতা, সম্মিলিত ক্ষমতা হস্তান্তর করেছিল এই জেনারেল উইল বা সাধারণ উইলের হাতে, এবং তাদেরকে নিয়ন্ত্রণের বা তাদেরকে শাসনের অধিকার কিন্তু প্রদান করেছিল এই সাধারণের ইচ্ছার কাছে। তাহলে এই সাধারণ ইচ্ছা কি? হোয়াট ইজ জেনারেল উইল? এইটা আমাদের ভালো করে জানতে হবে, কারণ রুশোর আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এই জেনারেল উইল, এবং এই জেনারেল উইলের মধ্যেই কিন্তু গণতন্ত্র নামক ধারণাটি লুকিয়ে আছে। কেন মনে রাখতে হবে যে রুশোই কিন্তু প্রথম বলেছিলেন যে জনগণের বাণী ঈশ্বরের বাণী, ভক্স পপুলি ভক্স ডেই, অর্থাৎ জনগণই যে সর্বেসর্বা, অর্থাৎ জনগণই যে রাষ্ট্রীয় ব্যাপারে শেষ কথা বলার অধিকারী, এইটা কিন্তু রুশো মেনে নিয়েছিলেন এবং এটাকেই প্রতিষ্ঠাও করতে চেয়েছিলেন। আর ফরাসি বিপ্লবেরও এটাই কিন্তু মূল দাবি ছিল। তো জেনারেল উইল কি, সাধারণের ইচ্ছা কি না, সাধারণের ইচ্ছাকে ব্যাখ্যা করতে গিয়ে বা এটাকে পরিষ্কার করতে গিয়ে রুশো দু ধরনের ইচ্ছার কথা বলেছেন। একটা হচ্ছে জেনারেল উইল এবং একটা হচ্ছে উইল অফ অল। অর্থাৎ জেনারেল উইল মানে সাধারণ ইচ্ছা, আর উইল অফ অল মানে হচ্ছে সকলের ইচ্ছা। অর্থাৎ এর থেকে এই দুটির মধ্যে তিনি পার্থক্য করেছেন, এবং পার্থক্য করে জেনারেল উইল কি সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ উইল অফ অল কি, অর্থাৎ সকলের ইচ্ছা বলতে কি বুঝি না, সকলের ইচ্ছাকে ব্যাখ্যা করতে গিয়ে রুশো বলছেন দু ধরনের আরও ইচ্ছা আছে। একটা হচ্ছে রিয়েল উইল এবং একটা হচ্ছে আনরিয়েল উইল। অর্থাৎ রিয়েল উইল মানে কি, প্রকৃত ইচ্ছা, আর আনরিয়েল উইল কি না, অপ্রকৃত ইচ্ছা। অর্থাৎ ব্যক্তির প্রকৃত ইচ্ছা এবং ব্যক্তির অপ্রকৃত ইচ্ছা, অর্থাৎ রিয়েল উইল এবং আনরিয়েল উইল। তাহলে এখন প্রশ্ন এবার আছে যে রিয়েল উইল কি এবং আনরিয়েল উইল কি না। রিয়েল উইল হচ্ছে, রুশো বলছেন যে রিয়েল উইলে ব্যক্তি স্বার্থের কোনো জায়গা নেই। অর্থাৎ যখন ব্যক্তি স্বার্থের পরিবর্তে সমষ্টির স্বার্থ প্রতিষ্ঠিত হয় তখন আমরা সেটাকে বলি রিয়েল উইল, অর্থাৎ প্রকৃত ইচ্ছা। অর্থাৎ প্রকৃত ইচ্ছা কি না, প্রকৃত ইচ্ছায় ব্যক্তির কোনো ব্যক্তিগত স্বার্থের কিন্তু কোনো স্থান নেই। অর্থাৎ সেখানে কি না, সমষ্টির স্বার্থ। সবাই সবসময় কি চাইছেন না, সমষ্টির স্বার্থ রক্ষা করতে, অর্থাৎ সমষ্টির স্বার্থের কথা ভাবছেন। অর্থাৎ প্রত্যেক মানুষ শুধু তার নিজের ব্যাপারে ভাবছেন না, নিজের কথাই ভাবছেন না, সে সকলের কথা ভাবছেন। তখন আমরা সেটাকে বলি রিয়েল উইল, প্রকৃত ইচ্ছা। আর অপ্রকৃত ইচ্ছা কি না, অপ্রকৃত ইচ্ছা হচ্ছে ঠিক তার উল্টোটা। অর্থাৎ সকলের স্বার্থ না ভেবে, অর্থাৎ সকলের স্বার্থের কথা চিন্তা না করে কি হয় না, সেখানে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ ব্যক্তি স্বার্থ প্রাধান্য পায়। অর্থাৎ একজন ব্যক্তি সে নিজের কথাই ভাবে, অন্যে কি করলো, কি খেলো, কি পেলো, সেসব ব্যাপারে কিন্তু তার কোনো চিন্তা ভাবনা নেই। সে নিজে ভালো থাকলেই ভালো, অন্যে কিভাবে ভালো থাকবে সে ব্যাপারে তার কোনো কিন্তু চিন্তা ভাবনা নেই। এটাকে বলা হচ্ছে আনরিয়েল উইল, অর্থাৎ অপ্রকৃত ইচ্ছা। তো রুশো বলছেন যে এই যে উইল অফ অল, অর্থাৎ সকলের ইচ্ছা, এই ইচ্ছার মধ্যে এই দুটো ইচ্ছাই থাকে, রিয়েল উইল এবং আনরিয়েল উইল, অর্থাৎ প্রকৃত ইচ্ছা এবং অপ্রকৃত ইচ্ছা। তাহলে সকলের ইচ্ছা আমরা বলতে পারি যে সকলের ইচ্ছা ইজ ইকুয়াল টু রিয়েল উইল, এই প্রকৃত ইচ্ছা প্লাস অপ্রকৃত ইচ্ছা, অর্থাৎ উইল অফ অল ইজ ইকুয়াল টু রিয়েল উইল প্লাস আনরিয়েল উইল। কিন্তু জেনারেল উইল, অর্থাৎ সাধারণের ইচ্ছা বা সাধারণ ইচ্ছা যেটাকে বলছেন রুশো, সেই সাধারণ ইচ্ছা কিন্তু শুধুমাত্র এই রিয়েল উইল থাকে, অর্থাৎ প্রকৃত ইচ্ছা। রুশো বলছেন যে এই যে সকলের যে ইচ্ছা, এই ইচ্ছার মধ্য থেকে যদি আমরা অপ্রকৃত ইচ্ছা বা পারস্পরিক দ্বন্দ্ব বা কলহ বা ব্যক্তিগত স্বার্থ এইগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে কি না, রিয়েল উইল, জেনারেল উইল, সাধারণ ইচ্ছা। অর্থাৎ সাধারণ ইচ্ছার মধ্যে ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত কোনো স্বার্থকে চরিতার্থ করার কোনো কামনা বা বাসনা কিন্তু নেই। অর্থাৎ এখানে কি, এখানে প্রত্যেকে কিন্তু কি নিজের স্বার্থকেও ভাবছে না, সবাই সমাজের স্বার্থ ভাবছে। অর্থাৎ
সার্বিকভাবে সমাজের সকল মানুষের কিভাবে ভালো করা যায়, এটাই কিন্তু গুরুত্ব পায় সাধারণ ইচ্ছার মধ্যে। রুশো বলছেন, উই টেক পার্টিকুলার ইন্টারেস্ট হুইচ কনফ্লিক্ট উইথ ইচ আদার, হোয়াট রিমেন্স অ্যাজ দ্য সাম অফ ডিফারেন্স ইজ জেনারেল উইল। যে সকলের ইচ্ছা থেকে যদি এই যে পারস্পরিক ব্যক্তি স্বার্থজনিত যে বিরোধ বা সংঘাত, এইটাকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, যেটা পড়ে থাকছে সেটাই কিন্তু জেনারেল উইল। সুতরাং এখানে পরিষ্কার যে সাধারণ ইচ্ছায় ব্যক্তি স্বার্থের কোনো স্থান নেই। এখানে যেটা প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে সমষ্টির স্বার্থ। আর সকলের ইচ্ছার মধ্যে ব্যক্তি স্বার্থও থাকে, এই সাধারণ সকলের স্বার্থও থাকতে পারে, অর্থাৎ সমষ্টির স্বার্থ প্রাধান্য পেতে পারে, কিন্তু ব্যক্তি স্বার্থের প্রাধান্যও সেখানে আছে। অর্থাৎ এই ব্যক্তি স্বার্থের প্রাধান্যটাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। আমরা যদি সাধারণ ইচ্ছাকে পেতে চাই, তাহলে ব্যক্তি স্বার্থের প্রাধান্যটাকে বা ব্যক্তি স্বার্থজনিত যে বিরোধ বা সংঘাত, সেই ব্যাপারটাকে সরিয়ে দিতে হবে এবং সরিয়ে শুধুমাত্র সমষ্টির স্বার্থ এইটাকে রাখতে হবে। এবং এইটাই যার মধ্যে যেখানে থাকবে, যার মধ্যে থাকবে, সেটাই হচ্ছে জেনারেল উইল। এবারে এটা একটা ব্যাখ্যায় আছে যে আমরা যদি এই পার্লামেন্টারি ব্যবস্থাটাকে দেখি, তাহলে যে আইনসভা গঠিত হচ্ছে, সেই আইনসভায় যে প্রতিনিধিদেরকে নির্বাচন করা হচ্ছে, সেই প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কি হয়, সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকে। অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে একজন প্রতিনিধিকে আমরা নির্বাচন করি। অর্থাৎ রুশো বলছেন যে যেটা বলছেন যে ব্যক্তির হাতে ক্ষমতাটা তুলে দেয়, তখন কিন্তু ব্যক্তির পুরোপুরি মত প্রকাশের স্বাধীনতা থাকছে। অর্থাৎ ব্যক্তির পুরোপুরি স্বাধীনতা থাকছে বা ব্যক্তি স্বাধীনতা থাকছে সেই ব্যক্তিকে নির্বাচন করার। অর্থাৎ এই প্রক্রিয়াটা পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়া। তাহলে এইরকম কি হয় না, প্রত্যেক প্রতিনিধিদেরকে নির্বাচন করা হয়, প্রত্যেক প্রতিনিধিদেরকে নির্বাচন করছে তাহলে নির্দিষ্ট সংখ্যক একটা জনগণ সেই এলাকার, তাহলে সেই এলাকার জনগণ নির্বাচন করছে, অর্থাৎ তাদেরকে শাসন করার ক্ষমতাটা তুলে দিচ্ছে। এই যে শাসন করার ক্ষমতাটা তুলে দিচ্ছে, এখানে তুলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যক্তি স্বাধীনভাবে তার প্রতিনিধিকে নির্বাচন করছে এবং তার ব্যক্তি সত্তাকে সম্পূর্ণভাবে স্বাধীন রেখে কিন্তু সে কি করছে, ওই প্রতিনিধিকে নির্বাচন করছে, অর্থাৎ প্রতিনিধিকে ক্ষমতাটা হস্তান্তর করছে। এইভাবে কি হলো না, এইভাবে সমগ্র প্রতিনিধিদেরকে নিয়ে এমন একটা প্রতিষ্ঠান গঠিত হলো, ঠিক আছে, যে প্রতিষ্ঠানে যে ব্যক্তিরা যে সিদ্ধান্ত নেবেন বা যে ক্ষমতাকে কার্যকরী করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাবে না। অর্থাৎ কি হবে না, তারা সব সময় সেখানে কোনটাকে গুরুত্ব দেবেন না, তারা তাদের যে এলাকা থেকে তিনি নির্বাচিত হয়ে এসছেন সেখানে জনগণের কি অভাব অভিযোগ আছে, তাদের কি ডিমান্ড আছে, অর্থাৎ তারা কি চায়, তাদের কি প্রয়োজন, সেটাই কিন্তু গুরুত্ব পাবে। তার ব্যক্তিগত কোনো ইচ্ছা কিন্তু সেখানে প্রতিফলিত হবে না। অর্থাৎ তার কথাবার্তার মাধ্যমে, তার সিদ্ধান্তের মাধ্যমে কখনোই কিন্তু কি না ব্যক্তির স্বার্থ, অর্থাৎ তার নিজস্ব স্বার্থ বা নিজস্ব ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না। কিসের প্রতিফলন ঘটবে না, ওই যে সমস্ত জনগণ মিলে তাকে ওখানে পাঠিয়েছে, সেই জনগণের ইচ্ছারই কিন্তু প্রতিফলন ঘটবে সেই ব্যক্তির মধ্য দিয়ে বা সেই প্রতিনিধির মাধ্যমে। তাহলে এইভাবে যে প্রতিনিধিরা সিদ্ধান্ত নিচ্ছেন এবং যে সিদ্ধান্ত না হলো, সেই সিদ্ধান্তটা কি হলো, তাহলে পুরোপুরি গণতান্ত্রিক উপায়ে না হলো, মানুষের ব্যক্তি স্বাধীনতা পুরোপুরি থাকলো সেই প্রতিনিধি নির্বাচনে, কিন্তু একবার নির্বাচিত হলে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে, রুশো ধরেই নিচ্ছেন যে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেই সিদ্ধান্ত অবশ্যই জনগণের স্বার্থে, এখানে ব্যক্তি স্বার্থের কোনো প্রাধান্য নেই, পুরোটাই হচ্ছে সমষ্টির স্বার্থ। কেন প্রত্যেকে একটা বিশাল জনসংখ্যার কথা ভাবছেন, জনগণের কথা ভাবছেন। তাহলে এই যে বডিটা তৈরি হলো, এইটাকে রুশো বলছেন সাধারণ ইচ্ছা। তাহলে তাদের যে ইচ্ছার প্রতিফলন হচ্ছে সেটা হচ্ছে সাধারণ ইচ্ছা। তো এইখানে কিন্তু কি না আবার হবসকে নিয়ে এলেন, ঠিক আছে। এতক্ষণ লকের যে স্বাধীনতার কথা, স্বাধীনতার পক্ষে যে সওয়াল, ব্যক্তি স্বাধীনতার পক্ষে যে সওয়াল, সেই সওয়ালের
পক্ষে রুশো মত দিলেন যে হ্যাঁ, এইটা ব্যক্তি স্বাধীনতার পরিপ্রেক্ষিতে বা গণতান্ত্রিক উপায়ে কিন্তু নির্বাচন করা হোক। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর এই যে সাধারণ ইচ্ছা গঠিত হলো, এই যে সাধারণ ইচ্ছা, এই সাধারণ ইচ্ছা কিন্তু আবার কি না, হবসের যে সর্বনিয়ন্ত্রণবাদী চরম সার্বভৌম ক্ষমতা সম্পন্ন যে কর্তৃপক্ষ বা কর্তৃত্ব, এইটাকে কিন্তু হবস এই রুশো নিয়ে এলেন। অর্থাৎ এই যে সাধারণ ইচ্ছা, এই সাধারণ ইচ্ছা কিন্তু চরম ক্ষমতার অধিকারী। এইবারে সাধারণ ইচ্ছা যে নির্দেশ দেবেন, এই সাধারণ ইচ্ছার নির্দেশ কিন্তু সকলে মানতে বাধ্য। কেন রুশো ধরে নিচ্ছেন যে সাধারণ ইচ্ছার মধ্যে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, সকলটাই হচ্ছে সমষ্টির স্বার্থ। সুতরাং এই যে সিদ্ধান্ত বা এই যে নির্দেশ ওখান থেকে আসবে বা তারা যে কার্যক্রম পরিচালনা করবে, সেইটার প্রতি অনুগত থাকা ব্যক্তির অবশ্যই কর্তব্য। না হলে কি করবে না, যদি কেউ এইটা মেনে না নেয়, এটার প্রতি যদি আনুগত্য না জানায় সেই সিদ্ধান্তের প্রতি, তাহলে কিন্তু কি সাধারণের ইচ্ছার ক্ষমতা থাকবে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার, সেই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার। অর্থাৎ রুশো এইখানে কিন্তু চরম সার্বভৌমত্বের ধারণা কিন্তু নিয়ে এলেন হবসের মতো। অর্থাৎ সাধারণের ইচ্ছা, এই সাধারণ ইচ্ছা কিন্তু চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ যা বলবেন, যা সিদ্ধান্ত নেবেন, সেটা কিন্তু সকলে মানতে কিন্তু বাধ্য থাকবেন। এটা কিন্তু অস্বীকার করার ক্ষমতা কারোর কিন্তু নেই। এই জন্য স্যাবাইন একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন হবসের এই রুশোর এই জেনারেল উইলকে সামনে রেখে। তিনি বলছেন যে হবসের লেভিয়াথানের যদি আমরা মস্তকটাকে ছেদন করে দিই, তাহলে কিন্তু আমরা কি রুশোর জেনারেল উইলকে পেয়ে যাব। অর্থাৎ হবসের যে লেভিয়াথান, সেই লেভিয়াথান আগে আলোচনা করেছি হবসের সময়, চরম ক্ষমতা সম্পন্ন এক জীব, যার প্রতি সমস্ত প্রাণী যাকে ভয় পায়, যার প্রতি আনুগত্য প্রদর্শন করতে বাধ্য হয়, সে কাউকে কিন্তু ভয় পায় না, আর সে কারোর প্রতি কিন্তু কোনো আনুগত্য জানাতেও বাধ্য নয়। তাহলে রুশোর জেনারেল উইলও কিন্তু তাই। কিন্তু জেনারেল উইল হবসের মতো, হবসের যে লেভিয়াথান, সেই লেভিয়াথানের মতো কিন্তু একটা ব্রেন থেকে, একটা মাথা থেকে কিন্তু সব কিছু নিয়ন্ত্রিত হয় না। এটা হচ্ছে একটা সংগঠিত বডি। অর্থাৎ দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মিলেই কিন্তু এই সার্বভৌম ক্ষমতা তৈরি হচ্ছে। অর্থাৎ হবসের সার্বভৌম ক্ষমতা, অর্থাৎ তিনি চরম রাজতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সেখানে রাজা বা আমি ধরে নিচ্ছি চরম কর্তৃত্ব একজন, তিনি ব্যক্তি বা ব্যক্তি সংসদের কথা বলেছেন। যাই হোক, তিনি রাজতন্ত্রকে সমর্থন করেছিলেন। তো সেই রাজার মাথা থেকে যা আসবে, অর্থাৎ সেটাই কিন্তু আইন, সেটাই কিন্তু নির্দেশ, সরকারি নির্দেশ, এবং সেটা সবাই মানতে বাধ্য। এখানে কিন্তু কি না, এই জেনারেল উইলে চরম সার্বভৌম ক্ষমতা সম্পন্ন হলেও কিন্তু এখানে মাথাটা নেই। অর্থাৎ একজনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, একটা মাথা থেকে কোনো সিদ্ধান্ত আসছে না। সেখানে সিদ্ধান্তগুলো কে আসছে, জনগণ তাদের গণতান্ত্রিক উপায়ে সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতাকে প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করছেন, এবং এই রকম সমগ্র জায়গা থেকে প্রতিনিধিদেরকে নিয়ে কিন্তু কি হচ্ছে না, একটা বডি তৈরি হচ্ছে, অর্থাৎ একটা দেহ তৈরি হলো। এখানে কিন্তু মাথা নেই। অর্থাৎ লেভিয়াথান আছে, কিন্তু লেভিয়াথানের মাথাটা নেই। কেন, লেভিয়াথানের মতোই কিন্তু এটা চরম সার্বভৌম ক্ষমতা সম্পন্ন, চরম ক্ষমতার অধিকারী। অ্যাকচুয়ালি রুশো যে সাধারণ ইচ্ছার কথা বলতে চেয়েছেন, সেটা ইংল্যান্ডের পার্লামেন্টকে সামনে রেখেই কিন্তু বলতে চেয়েছেন। কেন, ইংল্যান্ডের পার্লামেন্টের মধ্যে কিন্তু আমরা রুশোর এই জেনারেল উইলকে পেয়ে যাই যদি খুঁজি। কেন, ইংল্যান্ডের পার্লামেন্ট বা সংসদ আমরা জানি যে এই পার্লামেন্ট হচ্ছে চরম সার্বভৌম ক্ষমতা সম্পন্ন। কেন না, এই পার্লামেন্ট যা সিদ্ধান্ত নেয়, অর্থাৎ যে আইন তৈরি করে, তার বৈধতা বিচারের ক্ষমতা কিন্তু আদালতের নেই। আবার ইংল্যান্ডে কি না, লিখিত সংবিধান নেই। অর্থাৎ লিখিত সংবিধান না থাকার ফলেও কিন্তু এই পার্লামেন্টের সার্বভৌমত্ব কোনোভাবেই কিন্তু সীমাবদ্ধ নয়। সুতরাং ইংল্যান্ডের পার্লামেন্টের ক্ষমতা আছে যে কোনো আইন প্রণয়ন করার, যে কোনো আইন পরিবর্তন করার, যে কোনো আইন বাতিল করার চরম ক্ষমতা কিন্তু আছে
এই ইংল্যান্ডের পার্লামেন্টের। আবার এই পার্লামেন্ট কিভাবে গঠিত হচ্ছে না, পার্লামেন্ট গঠিত হচ্ছে জনপ্রতিনিধিদেরকে নিয়ে। জনপ্রতিনিধি বলতে কি না, জনগণ তারা স্বাধীনভাবে মত প্রকাশ করেছেন, ভোটের মাধ্যমে তারা নির্বাচন করেছেন সেই প্রতিনিধিদেরকে। অর্থাৎ এই যে নির্বাচন করা হলো প্রতিনিধি, বা এই যে পার্লামেন্ট নামক একটা সংস্থা বা বডি গঠন করা হলো, এই গঠন করার পিছনে কিন্তু পুরোপুরি গণতান্ত্রিক উপায় অবলম্বন করা হলো। এখানে কিন্তু গণতন্ত্র পুরোপুরি আছে, অর্থাৎ মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে নির্বাচন করার ক্ষেত্রে। কিন্তু একবার নির্বাচন করার পর যে বডিটা তৈরি হলো, অর্থাৎ পার্লামেন্ট তৈরি হলো, সেই পার্লামেন্ট যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু সকলে মানতে বাধ্য থাকবে। কেন আগেই বলেছি, রুশো ধরে নিয়েছেন যে এই যে বডি, এই বডি কিন্তু যাই সিদ্ধান্ত নিক না কেন, সেই সিদ্ধান্ত কখনোই কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থে নিচ্ছেন না। তারা কিসের স্বার্থে নিচ্ছেন? তারা জনগণের স্বার্থে নিচ্ছেন, অর্থাৎ সমষ্টির স্বার্থে নিচ্ছেন, ব্যক্তি স্বার্থে কিন্তু নয়। সুতরাং এই যে ইংল্যান্ডের পার্লামেন্টকে যদি আমরা লক্ষ্য রাখি, বা এবার লক্ষ্য রেখে যদি জেনারেল উইলকে তুলনা করি, তাহলে কিন্তু কি না, জেনারেল উইলের ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে রুশো জেনারেল উইল বা সাধারণের ইচ্ছা বলতে কি বোঝাচ্ছেন। এই যে জেনারেল উইল, এই জেনারেল উইল সম্পর্কে কতগুলো বিষয় রুশো যেগুলো উল্লেখ করেছেন। যেমন প্রথমেই কি না, রুশো বলছেন এই জেনারেল উইল কখনো কিন্তু ভুল করতে পারে না, অর্থাৎ সাধারণের ইচ্ছা কোনো ভুল করতে পারে না। কেন না, সাধারণ ইচ্ছা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তর্ক বিতর্কের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং এই যে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে যখন একটা কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন, তখন কিন্তু এখানে ভুল করার মতো কোনো পরিস্থিতি থাকতে পারে না। অর্থাৎ বহু ব্যক্তির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যৌথভাবে যখন একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন তার মধ্যে ভুল থাকতে পারে না বলে রুশো মনে করছেন। দ্বিতীয়ত, রুশো সাধারণ ইচ্ছার মধ্যে সাম্যের ধারণাকে নিয়ে এসছেন। কেন না, এই যে সাধারণ ইচ্ছা, যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত কিন্তু সর্বজনীন, অর্থাৎ সেই সিদ্ধান্ত সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হওয়ার নয়। অর্থাৎ সাধারণ ইচ্ছা যখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেই সিদ্ধান্ত হচ্ছে সর্বজনীন এবং তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো ব্যক্তির স্বার্থে যেহেতু এই সাধারণ ইচ্ছা কোনো সিদ্ধান্ত নেয় না, সুতরাং কোনো ব্যক্তির বিশেষ সুবিধার্থে এর প্রয়োগও কিন্তু হয় না। অর্থাৎ এমন কিছু সাধারণ ইচ্ছা সিদ্ধান্ত নেয় না যা কোনো বিশেষ ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যক্তি বিশেষ সুবিধা প্রাপ্ত হবে, এটা কিন্তু সাধারণের ইচ্ছার মধ্যে নেই। অর্থাৎ সাধারণের ইচ্ছা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কি না, সেই সিদ্ধান্ত কিন্তু সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযুক্ত। অর্থাৎ সাম্যের অধিকারে আমরা যেটা বলি যে ইকুয়ালিটি বিফোর দ্য ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান এবং আইন দ্বারা সকলে সমানভাবে রক্ষিত হবে, এটা কিন্তু রুশো তার সাধারণ ইচ্ছার মধ্যে প্রকাশ করেছেন। অর্থাৎ সাধারণ ইচ্ছার মধ্যে ওই যে ফরাসি বিপ্লবের 3টে মহান বাণী ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সুতরাং এই যে সাম্য, এই সাম্যের ধারণাটা কিন্তু আমরা এই সাধারণের ইচ্ছার মধ্যে পাই। কেন সাধারণের ইচ্ছা অর্থাৎ যে পার্লামেন্ট যে আইন তৈরি করছে, সেই আইন কিন্তু কোনো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য নয়, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান, এটা কিন্তু সাধারণ ইচ্ছার মধ্যে প্রতিফলিত হয়। নেক্সট, রুশো বলছেন যে সাধারণের ইচ্ছার উদ্দেশ্যই হলো সকলের কল্যাণ সাধন করা এবং এই সকলের কল্যাণ সাধন করার স্বার্থেই কিন্তু রাষ্ট্রযন্ত্রকে সেভাবেই পরিচালিত করে সাধারণ। নেক্সট, রুশো বলছেন যে এই যে সাধারণ ইচ্ছা, এই সাধারণ ইচ্ছা কিন্তু সকলের কল্যাণ চায় এবং যেহেতু সকলের কল্যাণ চায়, সেহেতু কি রাষ্ট্রযন্ত্রকেও কিন্তু নিয়ন্ত্রণ করবে এই সাধারণ ইচ্ছা। অর্থাৎ এই সাধারণ ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার বা সাধারণ ইচ্ছার উপরে তদারকি করার কোনো কর্তৃত্বকে কিন্তু রুশো গুরুত্ব দেননি বা প্রাধান্য দেননি। অর্থাৎ এর উপরে কোনো রকম কোনো কর্তৃত্ব বা তদারকি সংস্থা থাকবে না।
অর্থাৎ সাধারণ ইচ্ছাই হচ্ছে সার্বভৌম, সাধারণ ইচ্ছাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। কেন সাধারণ ইচ্ছা তো ব্যক্তি স্বার্থ দেখে না, সমাজের সকলের কল্যাণ সাধন করতে উদ্যত, অর্থাৎ সমাজের সকলের কল্যাণ সাধন করতে চায় সাধারণ ইচ্ছা। সুতরাং এই সাধারণ ইচ্ছার উপরে কোনো রকম কর্তৃত্ব কিন্তু থাকতে পারে না, বা কোনো রকম কর্তৃপক্ষ কিন্তু থাকতে পারে না যা সাধারণ ইচ্ছাকে নিয়ন্ত্রণ করবে। উল্টে সাধারণ ইচ্ছায় কি না সমস্ত প্রতিষ্ঠানকে, এমনকি রাষ্ট্রকেও নিয়ন্ত্রণ করবে বা পরিচালনা করবে এই সাধারণ ইচ্ছা। কেন সাধারণ ইচ্ছার মধ্যেই তো সকলের ইচ্ছার প্রতিফলন ঘটে, অর্থাৎ এটাই তো অ্যাকচুয়ালি গণতান্ত্রিক একটা বডি, অর্থাৎ গণতান্ত্রিক সংস্থা। কেন জনগণ গণতান্ত্রিক উপায়ে এদেরকে নির্বাচন করে পাঠিয়েছে এবং এই প্রতিনিধিদেরকে নিয়েই নির্বাচিত হয়েছে বা গঠিত হয়েছে সাধারণ ইচ্ছা। সুতরাং সাধারণ ইচ্ছা একটা এমন সোভারেন বডি, যে সোভারেন বডি কিন্তু চরম কর্তৃত্ব সম্পন্ন হলেও তার ভিতটা কিন্তু পুরোপুরি গণতান্ত্রিক। সুতরাং সাধারণ ইচ্ছা যা সিদ্ধান্ত নেবেন তা জনগণের সকলের কল্যাণের স্বার্থে নেবেন। সুতরাং সবসময় জনগণের কল্যাণে ব্রতী এই সাধারণ ইচ্ছা। সুতরাং এই সাধারণ ইচ্ছা রাষ্ট্রকেও নিয়ন্ত্রণ করবে এবং এর উপরে কোনো রকম অন্য কোনো সংস্থা তদারকি করুক, এটা কিন্তু রুশো চাননি। অর্থাৎ সাধারণ ইচ্ছাকে তিনি কিন্তু চরম সার্বভৌম করতে চেয়েছেন। নেক্সট রুশো বলছেন যে এই সাধারণ ইচ্ছা কিন্তু অবিভাজ্য, এই সাধারণ ইচ্ছার কোনো রকম বিভাজন তিনি কিন্তু মেনে নিতে পারেন বা প্রশ্রয় দেননি। অর্থাৎ সাধারণ ইচ্ছা যদি বিভাজিত হয়ে যায় তাহলে কি হবে না, এই সাধারণ ইচ্ছা গোষ্ঠীগত ইচ্ছায় বা ব্যক্তিগত ইচ্ছায় পরিণত হবে। সুতরাং রুশো এখান থেকে ঠেকাতে চেয়েছিলেন, অর্থাৎ যাতে না সাধারণের ইচ্ছা ব্যক্তিগত ইচ্ছায় বা কোনো গোষ্ঠীগত ইচ্ছায় পরিণত না হয়ে যায়, এই জন্য তিনি চাননি যে এই সাধারণ ইচ্ছার কোনো বিভাজন হোক। এই জন্য রুশো যে সাধারণ ইচ্ছার ধারণা নিয়ে এসছেন, সেই ধারণা কিন্তু সেই ধারণায় এই সাধারণ ইচ্ছা কিন্তু অবিভাজ্য, অর্থাৎ এর বিভাজন তিনি চাননি। নেক্সট রুশো বলছেন যে সাধারণ ইচ্ছা কিন্তু অহস্তান্তরযোগ্য, অর্থাৎ সাধারণ ইচ্ছা হস্তান্তর করা যায় না। কেন রুশো বলছেন যে ক্ষমতা হস্তান্তরিত হতে পারে কিন্তু ইচ্ছা কখনোই হস্তান্তর করা যায় না। অর্থাৎ ইচ্ছা যদি হস্তান্তর হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর সাধারণ ইচ্ছা থাকে না। তাহলে যেমন সরকার যে ক্ষমতা ভোগ করে সেই ক্ষমতাটা কি হচ্ছে অর্পিত ক্ষমতা, অর্থাৎ সাধারণ ইচ্ছা যে ক্ষমতাটা প্রয়োগ করার অধিকার সরকারকে দিল সেই ক্ষমতাটুকুই ভোগ করতে পারবে সরকার কিন্তু নিজস্ব এই সাধারণ ইচ্ছাকে এড়িয়ে বা সাধারণ ইচ্ছাকে পাশে রেখে কোনো কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে পারে না। অর্থাৎ কোনো রকম কোনো সিদ্ধান্ত বা ডিসিশন সরকারের নেওয়ার ক্ষমতা কিন্তু নেই। অর্থাৎ সমস্ত ক্ষমতাটাই সরকার যেটা ভোগ করছে সেই ক্ষমতাটা কি না অর্পিত ক্ষমতা। অর্থাৎ কে ক্ষমতাটা অর্পণ করছে সরকারকে, এই সাধারণ ইচ্ছা। অর্থাৎ সাধারণভাবে পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম এবং পার্লামেন্ট যে ক্ষমতাটুকু সরকারকে দিচ্ছে প্রয়োগ করার জন্য সেইটুকুই শুধু সরকারের ক্ষমতা আছে। কেন সাধারণ ইচ্ছা ক্ষমতা কখনো প্রয়োগ করে না। অর্থাৎ সাধারণ ইচ্ছা কি করে, ক্ষমতা প্রয়োগের যে ক্ষমতা সেই ক্ষমতাটা হস্তান্তর করে দেয়, অর্থাৎ অর্পণ করে দেয় কাকে, সরকারকে। সরকার সেই ক্ষমতাটা প্রয়োগ করে। তাহলে সরকার যে ক্ষমতা প্রয়োগ করছে এই প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু সে কোনো রকম সিদ্ধান্ত, অর্থাৎ সরকারের কোনো যদি নিজস্ব সিদ্ধান্ত থাকে সেইটাকে কিন্তু প্রয়োগ করতে পারে না। কেন সর্বক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে কিন্তু সাধারণের ইচ্ছা। সাধারণ ইচ্ছা যেটুকু ক্ষমতা অর্পণ করবে সেই ক্ষমতাটুকুই শুধু প্রয়োগ করতে পারবে এই সরকার। সুতরাং রুশো বলছেন যে এই অর্থে কিন্তু কি না এই যে সাধারণ ইচ্ছা, এই সাধারণ ইচ্ছা কিন্তু অহস্তান্তরযোগ্য, কোনোভাবেই কোনো রকমে কিন্তু এটা হস্তান্তর করা যায় না। অর্থাৎ ক্ষমতার হস্তান্তর হতে পারে কিন্তু সাধারণের ইচ্ছা, অর্থাৎ এই যে ইচ্ছা কথাটা বলা হচ্ছে এই ইচ্ছার কখনো কিন্তু হস্তান্তর করা যায় না। কেন রুশো চেয়েছেন যে রুশো প্রথমেই বলেছি যে ফরাসি বিপ্লবের তাত্ত্বিক রূপকার ছিলেন রুশো, অর্থাৎ ক্ষেত্র প্রস্তুতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এবং ফরাসি বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান তিনটে বাণী সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্রের আমোঘ বাণী,
অর্থাৎ গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো বৈশিষ্ট্য, যার যে এই তিনটে অপরিহার্য বৈশিষ্ট্য গণতন্ত্রের, তাহলে এইটাকে প্রতিষ্ঠা করতে চাইছিলেন রুশো। এবং এই জন্য তিনি কি চাইছিলেন না, এই সাধারণের ইচ্ছাকেই সার্বভৌম সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থাপিত করতে চাইছিলেন। এই জন্য তিনি বললেন যে এই ক্ষমতা কোনোভাবেই কিন্তু হস্তান্তর করা যায় না, অর্থাৎ অর্পণ করা যেতে পারে। অর্থাৎ সাধারণ ইচ্ছা কি না, তার ক্ষমতা অর্পণ করে সরকারকে সেই ক্ষমতাটা প্রয়োগ করার জন্য। এটা হচ্ছে সরকারের অর্পিত ক্ষমতা, কিন্তু সরকারের নিজস্ব ক্ষমতা নয়। সরকার যে কাজটা করবে সেই কাজটা করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কখনোই তার নিজস্ব ক্ষমতা নয়। এই ক্ষমতাটা পুরোপুরি হচ্ছে তার অর্পিত ক্ষমতা। অর্থাৎ সাধারণ ইচ্ছে যে ক্ষমতা তার হাতে অর্পণ করছে সেই ক্ষমতাটাই সে প্রয়োগ করবে। এই জন্য রুশো বলেছেন যে রাষ্ট্রীয় সংগঠনে দু ধরনের চালিকা শক্তি আছে। একটাকে তিনি বলছেন ব্যবস্থাপক বা আইনসভা, লেজিসলেটিভ বা লেজিসলেচার, এবং দ্বিতীয়টি হলো কার্যকরী এক্সিকিউটিভ বা এটাকে আমরা প্রশাসন বলতে পারি। তাহলে এই যে লেজিসলেচার বা লেজিসলেটিভ অর্থাৎ ব্যবস্থাপক যে সংস্থা, এ কিন্তু আইন তৈরি করে, আইন কিন্তু প্রয়োগ করতে পারে না। অর্থাৎ আইন প্রয়োগের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কার হাতে দেওয়া হয়েছে না, কে আইন প্রয়োগ করবে না, আইন প্রয়োগ করবে কিন্তু ওই এক্সিকিউটিভ বডি অর্থাৎ প্রশাসন কিন্তু এটাকে প্রয়োগ করবে। অর্থাৎ পরিষ্কার যে সরকার এই ক্ষমতাটাকে প্রয়োগ করবে। অর্থাৎ আইনসভা কি করে দিল, আইন প্রণয়ন করে দিল, এবং আইন প্রণয়ন করার পর এই যে ক্ষমতা, আইন প্রয়োগের যে ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু কার হাতে দেওয়া হলো, সরকারের হাতে। অর্থাৎ সরকার সেই ক্ষমতাটা প্রয়োগ করবে, অর্থাৎ আইনটাকে প্রয়োগ করবে। এটা থেকে এটা পরিষ্কার যে সরকার কি করছে না, কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারছে, যতটুকু ক্ষমতা কিন্তু আগে পয়েন্টটাতে যেটা বললাম যে যতটুকু ক্ষমতা কিন্তু আইনসভা তাকে দিচ্ছে। অর্থাৎ আইনসভা আইন প্রণয়ন করে দিল, এবং যে আইন প্রণয়ন করে দিল, যেভাবে আইন প্রণয়ন করে দিল, সেই আইনটাকে সেইভাবে প্রয়োগ করবে কে, সরকার কিন্তু এর বাইরে কোনো রকম ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে পারবে না। রুশো সেটা চাননি, কেন রুশো সবসময় চেয়েছেন যে সাধারণ ইচ্ছাকেই গুরুত্ব দিতে। অর্থাৎ সাধারণ ইচ্ছা যেহেতু একটা গণতান্ত্রিক বডি অর্থাৎ গণতান্ত্রিক সংস্থা, সুতরাং এই গণতান্ত্রিক সংস্থা এই বাইরে অর্থাৎ কোনো কিছু সিদ্ধান্ত সরকার নিক যেটা অগণতান্ত্রিক বা যেটা অনৈতিক বা যেটা জনগণের বিপক্ষে যেতে পারে বা যেটা জনকল্যাণে ব্যর্থ হতে পারে, সেই রকম কোনো সিদ্ধান্ত সরকার নিক, রুশো কিন্তু এটা চাননি। অর্থাৎ রুশো চেয়েছেন যে এই যে গণতান্ত্রিক যে সংস্থাটা গঠিত হলো, সাধারণ ইচ্ছা, এই সাধারণ ইচ্ছাটাকেই প্রাধান্য দিতে, এই সাধারণ ইচ্ছাটাকেই গুরুত্ব দিতে চেয়েছেন রুশো। তাহলে রুশোর এই আলোচনা থেকে আমরা যদি বলি একটা কনক্লুশনে আসি, উপসংহারে, তাহলে আমরা এটা পরিষ্কার বলতে পারি যে রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং ব্যক্তি স্বাধীনতা এর মধ্যে সবসময় একটা বিরোধ কিন্তু বিরাজমান, এটা সবসময় আছে। এবং রুশো চেয়েছেন এই দুটোর একটা সহাবস্থান ঘটাতে। অর্থাৎ এই দুটো কিভাবে সহাবস্থান ঘটিয়ে সমাজের সার্বিক কল্যাণ করা যায় এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ পুরো সমাজকে একটা গণতান্ত্রিক পরিবেশ হিসাবে গড়ে তোলা যায়, এরই কিন্তু উপায় অন্বেষণ করেছেন রুশো। সুতরাং রুশোর আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে একদিকে তিনি ব্যক্তি স্বাধীনতা এটাকেও কিন্তু নাকচ করে দেননি লকের, আবার কি হবসের যে সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের চিন্তা এটাকেও কিন্তু নাকচ করে দেননি। অর্থাৎ দুটোরই যে বিপদ তিনি লক্ষ্য করেছিলেন, যে দুটোরই যে সীমাবদ্ধতা তিনি লক্ষ্য করেছিলেন, সেইগুলো লক্ষ্য করে কিন্তু তিনি চাইলেন যে এই দুটোর মধ্যে একটা সহাবস্থান সম্ভব, এবং কিভাবে সম্ভব এইটারই উপায় অন্বেষণ করলেন তার এই যে সাধারণের ইচ্ছা এই তত্ত্বের মধ্য দিয়ে।